নাম অরোরা, পর্ব সংখ্যা ৭১ এবং ৭২, লেখা সামিয়া খান। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অরোরার গায়ে আলতো ছোঁয়া দিল ভিয়োনিকা। উদ্দেশ্য মেয়েটাকে ঘুম থেকে ওঠানো। এভাবে সায়নের বিছানায় ঘুমানো মোটেও সে সহ্য করতে পারছে না। আবার পাশে সায়নও ঘুমিয়ে আছে। মোদ্দা কথা, সায়ন ও অরোরাকে একসঙ্গে ঘুমন্ত অবস্থায় মেনে নিতে পারছেন না ভিয়োনিকা। আলতো স্পর্শে যখন ঘুম ভাঙল না, তখন অনেক জোরে অরোরার হাতে স্পর্শ করল সে। আকস্ম মেঘ এহেন ব্যথায় ব্যস্ত সমস্ত হয়ে জেগে উঠল অরোরা। অসহায় চোখের সামনে তাকিয়ে দেখল ভিয়োনিকা হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ হাসছে না, মুখচ্ছটা কোথায় যেন মিলে গিয়েছে। তুমি সায়নের বিছানায় ঘুমাচ্ছ? চট করে অরোরা বুঝতে পারল না কি বলল ভিয়োনিকা। বুঝলাম না। ওদিকে তাকাও। পাশ ফিরে সায়নকে দেখতে পেয়ে প্রথমে অরোরা স্তম্ভিত হলেও পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল। এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে সায়নের। কোনটা? এই যে আমি ঘুমোলে আমার পাশে এসে নিজেও ঘুমিয়ে পড়তো, কিন্তু আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখতে ভুলতো না। ভিয়োনিকা নিজের রাগটাকে দমন করতে পারল না, উগ্র সুরে বলল, বিছানা থেকে উঠে এসো, এক্ষুনি আসবে। ওটা তোমার জায়গা না। অরোরা ভদ্রসূচক হাসি এসে বলল, আপনি আমাকে এই প্রথমবার দেখলেন তাই না? কথার মধ্যে শিষ্টতা বজায় রাখুন, অন্তত আমার সাথে কথা বলার সময় আরও ভদ্রতা বজায় রাখুন। আমি আপনাকে উঠতে বলেছি অরোরা। শাট আপ ভিয়োনিকা। দেখছো না আমি ঘুমাচ্ছিলাম? পাশ থেকে সায়নের কথা শুনে থতমত খেয়ে গেল ভিয়োনিকা। এখন লোকটা চোখ খুলেনি। ভিয়োনিকা কোনো প্রতিক্রিয়া দিল না। একটা শুকনো ঢোক গেলে রুম থেকে বের হয়ে এলো। সায়ন একটিবারও বালিশ থেকে নিজের মাথা উঠালো না। আপনি জানেন খুবই খারাপ। অরোরা কথায় চোখ খুলে তাকায়, একবার দেখে পুনরায় চোখ বন্ধ করে সায়ন বলল, ঘুম শেষ? এখন বাইরে গিয়ে টোটো কোম্পানির মতো ঘুরো, আমাকে ডিস্টার্ব করবে না। সায়নের হাতে একটা চিমটি বসিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো অরোরা। অনেকটা ঘুমিয়ে নিয়েছে। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলো বেশ কয়েকবার কল এসেছিল। ফোনে কল ব্যাক করার চেষ্টা করেও পারল না। ওয়াইফাই নেই। মেজাজ খারাপ হয়ে গেল তার। এটা নিশ্চয়ই সায়নের কাজ। একটু বাইরে এসে কথা আছে। শব্দহীন ভিয়োনিকা কখন অরোরার পিছনে এসে দাঁড়িয়েছিল তা সে টের পায়নি। তবুও বিনা বাক্যে ব্যয় করে রুম থেকে বের হয়ে এলো। ওয়াইন না। গ্লাসে চুমুক বসিয়ে ভিয়োনিকা সরাসরি বলল, এত বছর পর কেন আমাদের জীবনে এসেছো? মানে? এই প্রশ্ন সাইডে থাকুক। সায়ন সম্পর্কে ঠিক কী কী জানো তো তুমি? অরোরা মুচকি হেসে জবাব দিল, তেমন কিছুই না। মানে? এই প্রশ্ন সাইডে থাকুক। সায়ন সম্পর্কে ঠিক কী কী জানো তো তুমি? অরোরা মুচকি এসে জবাব দিল, তেমন কিছুই না। সায়ন সাধারণ একজন ছেলে, হঠাৎ করেই যার জীবনে এনথি নামের লটারি লেগেছিল। 20 বছর বয়সে সায়ন কানাডা এসেছিল নিজের দাদাজানের সাহায্য করতে। এতিম ছিল, দাদাজান ছাড়া কেউ ছিল না। সেই দাদাজান যখন পারিবারিক ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পথে, তখন সায়ন পড়াশোনা বাদ দিয়ে কানাডা চলে এলো। আসার পর একজন কায়িক শ্রমিক ছাড়া কিছুই ছিল না সে। একটা ছোট্ট কফি শপে ওয়েটারে কাজ করার সময় এনথি নামক 60 বছরের এক
ভদ্রলোকের সাথে পরিচয় হয় এবং তা একসময় অনেক গাঢ়তর হয়ে ওঠে। শাওন মানুষটাই এমন। এন্থি বিয়ে করেনি কখনো এবং সে নিজেকে একজন এতিম, বয়স কিংবা রোগ যে কোনো কারণে 61 বছর বয়সে ইহকালের পার চুকিয়ে পরপারে পাড়ি দিতে হলো। তার মৃত্যুর কিছুদিন পর শাওনের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। এন্থির $20 মিলিয়ন এক গুচ্ছ অধিপতি হলেন শাওন। এটা সে দানে পায়নি, এন্থি থেকে মাত্র 10 কানাডীয় ডলারে কিনে নিয়েছে, যা শাওন নিজেও জানত না। মনে হলো না ঘটনাটা অবাস্তব, কিন্তু আসলে এভাবে শাওন বিজনেস ম্যাগনেট রূপান্তরিত হলো। আজ অবধি শাওন নিজেও জানে না এন্থি কেন এই উইল তৈরি করে গেছিল মৃত্যুর পূর্বে। পুরো ঘটনা শুনে অরোরা সশব্দে শ্বাস ত্যাগ করে অরোরা বলল, এমন অনেক ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা নেই। মানুষের চরিত্র বা স্বভাব বড্ড অদ্ভুত, তাকে বর্ণনা করা সবসময় সম্ভব হয় না, রাইট? অঢেল ঐশ্বর্যবান হওয়ার পরেও শাওন কিন্তু তা ভোগ করতে সময় ব্যয় করেনি, বরং সে 20 বিলিয়নকে ছাড়িয়ে আরও অনেক 20 বিলিয়ন তৈরি করেছে। ওর সফলতার প্রত্যেকটা ধাপে আমি এর সাথে ছিলাম। তুমি কোথায় ছিলে? শেষের প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে অরোরা বলল, মানে? একদম সহজ, আমি শাওনের জন্য সফলতা ও সুখ নিয়ে এসেছি, কিন্তু তুমি তার জীবনে ক্ষণিকের জন্য এসেও দুঃখ ছাড়া কিছুই দিতে পারোনি, হয়তো। শাওনের জীবনে আমি কিভাবে এলাম শুনতে চাও? তোমাকে রিপ্লেস করতে এসেছিলাম, তোমার নামটুকু মুছে দিতে এসেছিলাম, কিন্তু আমি ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। তুমি তো ভার্জিনও না, তবুও দেখো শাওনের কতটা টান তোমার প্রতি। বিয়নিকা, স্টে ইন ইউর লিমিট। বিদ্রূপ সূচক হেসে বিয়নিকা বলল, আমি কোনো মিথ্যা বলিনি। একজন পুরুষ এত জীবন অবধি কোনো শারীরিক অভিলাষ পায়নি শুধু তোমার জন্য। মানসিক তো দূরের কথা। আমাকে এখন কি করতে বলছো তুমি? শাওন আর আমার থেকে দূরে চলে যাও একেবারে। না, এটা ছাড়া বলো। এটাই চাইছি আমি। সরি বিয়নিকা, আমি একজনকে ওয়াদা করেছি শাওনের সাথে করা সমস্ত অবহেলাকে এইবার সুযোগ দেব, নিজের অনুভূতিতে পরিস্ফুটিত হতে দেব। প্লিজ অরোরা। অরোরা মাথা দুলিয়ে না করলো। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। অরোরা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাভ এ গুড ডে। বিয়নিকার কথাগুলো একদমই গায়ে মাখেনি অরোরা, তবে কোথাও যেন শস্ত্র তরবারি আঘাত করে চলেছে। স্টাডি রুম ব্যতীত এই বাড়ির আর কিছু চেনে না সে, তাই এখানেই বসলো। অরোরার মাঝে মধ্যে এটা মনে হয় নিজ জীবন নিয়ে খুবই সুন্দর সিনেমা তৈরি করতে পারবে। আশা করা যায় দর্শকরা সেই সিনেমা দেখে প্রচুর কাঁদবে। এরকম একটা কাজ করলে মন্দ হয় না। আফসারকে একবার বলে দেখবে, পরক্ষণে নিজের মনকে একবার গালাগাল দিল। এটা অবশ্যই এত উদ্ভট চিন্তা আসার সময় নয়। পুরো কক্ষে একবার চোখ বুলিয়ে নিল সে। এখানে শাওন থাকে না, তবুও কতটা পরিপাটি হয়ে আছে। একটু হেঁটে জানালার পাশে এসে দাঁড়ালো অরোরা। কেমন অবসাদগ্রস্ত হয়ে আছে সব। অনেকটা সময় অতিক্রম হওয়ার পর একজোড়া হাত এসে তাকে আবদ্ধ করে নিল। ঘাড়ে কারো নিঃশ্বাসের আভাস পাচ্ছে সে। পিছন ফিরে অরোরা দেখল 2 হাতের অধিকারী আর কেউ না, শাওন নিজে। সে কোনো প্রতিক্রিয়া দিল না। আই মিস ইউ অরোরা। এই এক বাক্যে যেন হাজারো আকুলতা মিশেছিল। 10 বছরের বিচ্ছেদ, 10 বছরের একাকিত্ব। এই প্রথম শাওন অরোরার এতটা কাছে এসেছে। আপনি খুব অভিমানী শাওন।
একটা কথা জানো অরোরা, কানাইয়ের আশেপাশে হাজারো সখী ঘোরাঘুরি করলেও তার মনে একজন রানী ছিল, আর সে রাধারানী ছাড়া আর কেউ না। পাথরের মতো চোখ দ্বারা অরোরা সায়নকে দেখছে। আচ্ছা, এই মুহূর্তে কি সায়ন নিজের ভালোবাসা ব্যক্ত করলো অরোরার কাছে? তার ভাবনাতে ছেদ ঘটিয়ে হাত ছড়িয়ে নিল সায়ন। মিস্টার তায়েব এসেছে তোমাকে নিতে। কেন? তুমি ফোন ধরছিলে না, এজন্য চিন্তিত ছিল। নিতে এসেছে তোমাকে। ও, আপনি যাবেন না আমাদের সাথে? সায়ন স্বাভাবিকভাবে জবাব দিল, কালকে যাব। একটা প্রশ্ন ছিল তোমার কাছে। বলেন। মিস্টার তায়েবের অ্যাসিস্ট্যান্ট ইরানিকে দেখলাম তোমাকে মেসেজ করে। কেন? ওরা হেসে বলল, তায়েবের সন্তান আছে তার কাছে, সেই ছেলেটার খোঁজখবর নিতে। আমি অফিসিয়ালি দত্তক নিচ্ছি যাকে। হোয়াট? তায়েবের অবৈধ সন্তানের মা হতে চলেছি সায়ন। ফুঁসে উঠল সায়ন। একদম না, আমি এটা করতে জীবনেও অনুমতি দেব না। তায়েব জানে এই সন্তানের কথা? না। তাহলে কিভাবে শিওর হলে এটা তায়েবের সন্তান? নাও তো হতে পারে। চলবে। পর্ব সংখ্যা 72, লেখা সামিয়া খান প্রিয়া। শৈত্য সমীরণ বইছে। অস্তয়মান সূর্যের ম্লান আলোকচ্ছটা এসে অরোরা এলোমেলো চুলে লুকোচুরি খেলছে। মেয়েটার নাকফুল দূর থেকে সমহিমায় নিজের বিদ্যমানতা প্রকাশ করে যাচ্ছে। হেসে যখন কথা বলছে তখন দেখতে একদম সদ্য বৃষ্টিতে চানকৃত নীলোৎপলের অনুরূপ দেখা যাচ্ছে। তাই কবিতা লিখতে জানলে অবশ্যই এখন হাজার শব্দের কবিতা লিখতে পারত। কিশোর বয়সে একটু আধটু চেষ্টা করেছিল অবশ্য কবিতা লেখার, কিন্তু তা আর হয়ে ওঠেনি। দাদাভাই, এদিকে কি দেখছেন? বৈশাখী প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করলো তায়েবকে। আমার না লেখা কবিতা কে দেখছি। বাক্যটা ঠিক বোধগম্য হলো না বৈশাখীর, তবে অরোরাকে নির্দেশ করে বলেছে সেটা খুব ভালো মতো বুঝতে পারলো। মাঝে মধ্যে তায়েবের জন্য বড্ড কষ্ট হয় তার। মানছে সারা জীবন লোকটা খুব খারাপ করেছে, তাই বলে একা একা কাটিয়ে দিবে বাকিটা জীবন? এই নিয়ে একবার বেশ কথা কাটাকাটি হয়েছিল বৈশাখী আর ইমতিয়াজের। তায়েবকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল মেয়েটা। অবশ্য সাপোর্টে ছিল তার শাশুড়ি মা, কিন্তু বিধিবাম পুরো বিষয়টা জেনে তাই প্রচণ্ড প্রতিক্রিয়া দেখিয়েছিল। তার বক্তব্য জীবনের জন্য দুটো বিয়েই যথেষ্ট ছিল। এখন ছেলে বিয়ে করানোর বয়স হয়ে আসছে, নিজে বিয়ে করে উভয় সংকটে আপাতত পড়তে চায় না। বৈশাখী সিনান কোথায়? ব্যাকইয়ার্ডে বোনদের সাথে আছে। মেয়েরা তো বারবিকিউ পার্টির জন্য বড্ড চাপাচাপি করছে। দোষ কোথায়? সময় সুযোগ হলে তাদের শখ পূরণ করে দিও। অরোরা একটা ছেলের সাথে নিয়মিত কথা বলে ভাইয়া? কফির মগে চুমুক বসিয়ে তাই প্রশ্ন করলো। তাতে কি? তেমন কিছু না। সে কি রিলেশনে আছে? ভদ্রলোকের নাম আফসার, অরোরার একমাত্র অভিভাবক। ইমতিয়াজের মুখে শুনেছিলাম তার কথা, কিন্তু এতদিন একসাথে থেকেও তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই। খুবই স্ট্রেঞ্জ বিষয়। তায়েব তৎক্ষণাৎ বিরোধাভাস করে বলল, এখানে অবাক হওয়ার কিছু নেই। অরোরাকে আমি চিনি। সব পুরুষকে গ্রহণ করার মতো মানসিকতা তার নেই, হলে আজকে আমার স্ত্রী হিসেবেই থাকতো। বৈশাখী স্মিত হেসে বলল, আপনার প্রতি মেয়েটার কোনো মায়া ছিল না, এটা কেউ বললে আমি কখনো বিশ্বাস করব না।
মায়া ছিল না কে বলল? কিন্তু আমি যা করতাম তাতে করুণা করলে ওরা পাপী হিসেবে আখ্যায়িত হতো। কম কষ্ট দেয়নি। 15-16 বৎসরের মেয়েরা মানসিক দিক দিয়ে প্রচণ্ড সফট হয়। নারীতে পরিণত হওয়ার প্রথম ধাপেই ওরা যেসব সহ্য করেছে এবং প্রতিবাদ করেছে, ওর জায়গায় তুমি থাকলে এক অংশ পারতে না। রাগ করো না কথাটায়। ভাইয়া, রাগ হবে কেন? উল্টো খুশি লাগে আপনার পরিবর্তন উপলব্ধি করতে পেরে। ওরা যদি সেটা বুঝে ফেরত আসতো। বৈশাখীর আক্ষেপ শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তায়েব। তার অন্তঃকরণও মাঝে মধ্যে অরোরাকে ফিরিয়ে আনতে জোর প্রদান করে, কিন্তু সে তো জানে মেয়েটার মন মস্তিষ্ক জুড়ে এখন অন্য কারো বিচরণ। সায়ন ও বিয়নিকাকে একত্রে দেখে চোখ ছোট ছোট করে ফেলল অরোরা। ছেলেটা দিব্যি বিয়নিকার হাত ধরে গাড়ি থেকে নেমে এলো। কত বড় খারাপ কাজ করলো! এখন তা একবার যদি ছেলেটা জানতো। আবার কিনা অরোরাকে বলে মিস ইউ। অরোরার মুখে কালো বর্ণের মুখোশটা আফসারের চোখ এড়ালো না। ফোনের ওপাশ থেকে হালকা কেসে বলল, সায়ন ছেলেটা বড্ড খারাপ, তাই না? আপনারও সেটাই মনে হলো স্যার? প্রচণ্ড খারাপ। ফোনের ব্যাক ক্যামেরা অন করো তো, দেখি কি খারাপ করলো। অরোরা ব্যাক ক্যামেরা অন করে দেখালো সায়ন কিভাবে বিয়নিকার হাত ধরে আছে। আক্রোশে মেয়েটা বলল, তাহলে আমাকে মিস ইউ বলার মানে কি? রিল্যাক্স অরোরা। তারা 10 বছর ধরে একে অপরের সাথে অভ্যস্ত। তবে আপনি কেন বললেন আমাকে চেষ্টা করতে? সায়নের মনে নেই আমি? হাওয়াকে ভিত্তি করে কথা বলবে না অরোরা। একটা কথা বলো, তুমি চেষ্টা করতে পারো বিয়নিকাকে, কেন পারবে না? ভ্রু কিঞ্চিত করে অরোরা জিজ্ঞেস করলো, মানে? ওয়েল, তুমি মানো না মানো, বিয়নিকার সুগার ড্যাডি হচ্ছে সায়ন। মেয়েটাকে সম্ভবত অনেক বড় পরিমাণে টাকা প্রত্যেক মাসে দেয় সে। এর বিনিময়ে সায়নের হাতের পুতুল ছাড়া সে কিছুই না। তাই হাত ধরা বড্ড স্বাভাবিক তাদের সম্পর্কে। রিয়্যাক্ট করার কিছু নেই। তো খেলুক না পুতুল নিয়ে, আমি কেন চেষ্টা করব? বিদ্রূপের সুরে আফসার বলল, তোমার গলায় দড়ি বেঁধে চেষ্টা করতে অনুরোধ করেছি আমি, তাই না? এই যে সায়ন, কেমন আছো? পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকালো অরোরা। মুখে হাজারো রাগের রেখা ফুটিয়ে তুলে খপ করে অরোরার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে দিল সায়ন। তখনই প্রতিবাদ হিসেবে তার বাহুতে একটা কিল বসিয়ে দিয়ে অরোরা বলল, আমার ফোন এভাবে আবার নিলে খবর আছে। শাওন মেয়েটার এহেন কার্যকলাপে বেশ অবাক হয়ে গিয়েছে। চোখে মুখে বিস্ময় ভাব ফুটিয়ে তুলে বলল, তুমি নিশ্চয়ই অররা না বহুরূপী কেউ? মানে? তুমি আমাকে মারলে তাই? বেশ করেছি। নো, $1 বিলিয়ন শরীরে আঘাত করে ফেলেছি যে। নিশ্চয়ই কেস করবেন আমার নামে? অবশ্যই করব। অন্তত $1 মিলিয়ন ফাইন দিতে হবে। সি, আপনি কত লোভী সায়ন। অরোরা হাত আলতো করে স্পর্শ করে সায়ন ফিসফিস করে বলল, তোমার এক্স আমাদের দেখছে, নিশ্চয়ই খেয়ে ফেলবে আমাকে। চলো পালাই আমরা। সায়ন হঠাৎ বড্ড ভয়ঙ্কর কাজ করে বসলো। অরোরাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মেয়েটা একবার প্রতিবাদ করার সুযোগও পেল না। সায়নের এই কাণ্ডটা সবগুলো মানুষ দেখেছে।
সিনানও এর ব্যতিক্রম না। রাগে ফুঁসছে ছেলেটা। সায়ন খুব পছন্দের মানুষ হলেও এখন সে দুই চোখের বিষ হয়ে উঠেছে। দাদির মুখে কিছুদিন পূর্বে শুনেছি সে তার অরোরা মা বেপরোয়া হয়ে উঠেছিল একমাত্র সায়নের ইন্ধনে। এখন আবার এত বছর পর এসেছে অতীতের ঘটনা পুনরাবৃত্তি করতে। সিনানের বয়স আহামরি না হলেও বেশ বুদ্ধি রয়েছে মাথায়। বাবার সাথে খুব ভালো সম্পর্ক না হলেও এতটাও খারাপ না। অরোরাকে এভাবে সায়নের সাথে মিশতে দেখে তার নিজেরই খারাপ লাগছে। তাহলে তায়েব কতটুকু কষ্ট পাচ্ছে সেটার হিসেব নেই। সে মনে মনে একটা অবশ্য পরিকল্পনা করেছে নিজের মা ও বাবাকে একত্রিত করার। সেজন্য মাথা ঠান্ডা করে খুব শীঘ্রই কাজ করতে হবে বলে মনে হয় তার। অরোরার রুম পুরো ফাঁকা দেখে সকলে অগোচরে ভেতর প্রবেশ করলো সিনান। একটা জায়গা থেকে আস্তে করে গোপন ক্যামেরা লাগালো যাতে করে সে অরোরার সব রকম খবর পেতে পারে। এখন শুধু বাকি তায়েবকে দিয়ে অরোরাকে ইমপ্রেস করানো। ওটার জন্য ভালো পরিকল্পনা আছে ছেলেটার মাথায়। 13 বছরের ছেলের বুদ্ধিতে সবটা জীবনে সম্ভব না। সিনান মূলত তার ফুপু লাবণ্যের কাছ থেকে এসব বুদ্ধি নিয়েছে। আজকে রাতেই হয়তো লাবণ্য এখানে এসে পৌঁছাবে। তখন আর কোনো টেনশন থাকবে না। ভবিষ্যতের কথা কল্পনা করে এক্ষুনি খুশি হয়ে যাচ্ছে ছেলেটা। এমনকি মা বাবার বিয়ে দেবে বলে ভেবে রেখেছে সে। বড্ড ধুমধাম করে সব আয়োজন করবে। হাজার হোক বিচ্ছেদের পর পুনরায় মা বাবাকে বিয়ে দেওয়ার সৌভাগ্য সব সন্তানের হয় না। চলবে, গল্পটি ভালো লাগে।